প্রায় 1000 পৃথক টিকটক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় সরকার আগামীকাল থেকে 3 দিনের জন্য সাধারণ ছুটির ঘোষণা দিয়েছে। দাবিটিকে ঘিরে ব্যাপক বিভ্রান্তি ছড়ায়, প্রতিক্রিয়াও জানায় হাজার হাজার মানুষ। কিন্তু যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ ভুয়া। সরকারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা আসেনি। একইভাবে শতাধিক ফেসবুক আইডি থেকে গুজব ছড়ানো হলো 18 বছরেই বিয়ে বাধ্যতামূলক করেছে সরকার। সেটা মুহূর্তেই ভাইরাল, তবে অবশ্যই সরকার এমন কোনো ঘোষণা দেয়নি। শুধু তাই নয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে টার্গেট করেও ছড়ানো হয়েছে গুজব। চলুন দর্শক, এমনই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নেই। টিকটকে একজন সংবাদ পাঠিকার ভিডিও ছড়িয়ে দাবি করা হয় আগামীকাল থেকে 3 দিনের জন্য সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ভিডিওটি প্রায় 1000 পৃথক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে। প্রায় 11,000 মানুষ প্রতিক্রিয়াও জানায়। দাবিটিকে ঘিরে যখন চরম বিভ্রান্তি তৈরি হয়, তখন রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মূলত ভিডিওটি 2024 সালের এনটিভিতে প্রচারিত পুরনো সংবাদ। সাম্প্রতিক সময়ে এ ধরনের কোনো ছুটির ঘোষণা জনপ্রশাসন মন্ত্রণালয় করেনি। ওদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জড়িয়ে সন্ধ্যার পর বাসাবাড়িতে লাইট ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার দাবি ছড়ানো হয়েছে, কিন্তু দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ফ্যাক্ট রিভিউ টিম যাচাই করে জানায় তিনি এমন কোনো মন্তব্য করেননি। বিএনপির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া বলে নিশ্চিত করা হয়েছে। আবার 1 টাকার লাল কয়েন 2 লাখ টাকায় বিক্রি। ফেসবুকে এমন দাবিতে এআই নির্মিত ভিডিও ছড়িয়ে প্রতারণার ঘটনা সামনে এসেছে। দাবিটি হাজার হাজার অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। লক্ষ লক্ষ মানুষ প্রতিক্রিয়াও জানায়। তবে ফ্যাক্ট ওয়াচ টিমের অনুসন্ধানে দেখা যায় প্রচারণাটি প্রতারণামূলক ও সম্পূর্ণ মিথ্যা। গণমাধ্যম ও সেলিব্রিটিদের পরিচয় নকল করে বানানো ভিডিওগুলো এআই দিয়ে তৈরি। মূলত পুরনো সংবাদ বিকৃত করে ভিডিওগুলো তৈরি করা হয়েছে। গুজব এখানেই শেষ নয়। 18 বছরে বিয়ে বাধ্যতামূলক, বিয়ের খরচে 1 লাখ টাকা দেবে সরকার, এমন দাবি ভাইরাল হয়েছে প্রায় সবকটা সোশ্যাল প্ল্যাটফর্মে। তবে বাংলা ফ্যাক্ট টিম নিশ্চিত করে দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভাইরাল ফটোকার্ডটি একটি ব্যঙ্গাত্মক পেজ থেকে ছড়িয়ে পড়ে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে ঘিরে ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়ছে নানা গুজব। গুজব ছড়াতে ব্যবহার করা হচ্ছে নানা অভিনব কৌশল। যথারীতি গুজবের টার্গেটে রয়েছে বিএনপি ও দলটির নেতা। এসব গুজবের ফাঁদে না পড়তে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম, সেখানে যেমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে গুজব ছড়ানো হয়েছে যেটা মানুষকে বিভ্রান্ত করবে, পাশাপাশি ব্যঙ্গাত্মক কিছু খবর যেটা ছড়িয়ে পড়েছে এবং অনেকেই হয়তো বুঝতেই পারেননি যে সেটা এরকম ব্যঙ্গাত্মক কোনো পেজ থেকে ছড়ানো হয়েছে। এই ধরনের কিছু খবরও কিন্তু আমাদের চোখে পড়লো। এসব নিয়েই আজকের আলাপ। আগেই জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন প্রকৌশলী রাফেল কবির, তিনি একজন প্রযুক্তিবিদ, তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা যে এই ধরনের গুজবগুলো সাধারণত দেখে থাকি, যেগুলো বেশি ভাইরাল হয়, চোখে পড়ে বেশি, তার মধ্যে রাজনৈতিক গুজবের পরিমাণ আমরা বেশি দেখি এবং বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো, যেমন এখন ইরানের যুদ্ধ একটা বড় গুজবের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ধরনের গুজব এটা নিয়ে ছড়াচ্ছে। এর পাশাপাশি নানা ধরনের হাস্যকর গুজবও কিন্তু দেখা যাচ্ছে। আপাত দৃষ্টিতে এগুলোর পেছনে তেমন কোনো কারণ তো মনে হয় না। আপনার কাছে কি মনে হয়, এর পেছনে কোনো গভীর কোনো কারণ থাকতে পারে কি? ধন্যবাদ ৭১ টিভিকে এই প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার মনে হয় বিভিন্ন সময় আমরা যে প্রযুক্তিগত যে পরিবর্তনগুলো দেখেছি, আপনার ক্লিক বেট দেখেছি যে বেশি সংখ্যক যেন ক্লিক হয়, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার জন্য, রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করার জন্য। কিন্তু ধীরে ধীরে আসলে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এটা এখন অপরাধমূলক কাজে বা আপনার ন্যারেটিভ তৈরি করার জন্য বিভিন্ন রাজনৈতিক বা ধর্মীয় একটা সংঘবদ্ধ বা কিছু সংঘবদ্ধ দল এটাকে আসলে ব্যবহার করা শুরু করেছে। এবং এটা যদি চলতে থাকে, আমরা যদি আসলে খুব শীঘ্রই এটাকে থামানোর জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়,
তাইলে আমার ধারণা বিশৃঙ্খলা, আপনার তেল নিয়ে যেমন এখনো মেজর কোনো গুজব আসে নাই বা আসবে আমার ধারণা। আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা এর মধ্যে কিছু জিনিস চেক করেছি, আপনারা হয়তো সেটা ফ্যাক্ট চেকে আসে নাই, বিকজ প্রতারণার ওটা এখনো আপনাদের চোখে ধরা পড়ে নাই। ইদানিং একটা খুব বড় ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুকে ভেসে বেড়াচ্ছে যে আপনি 50,000, 2 লাখ, 5 লাখ যাই লোন চান, শুধু একটা অ্যাপ্লিকেশন করবেন এনআইডি দিয়ে এবং আপনাকে সাথে সাথে লোন দিয়ে দিবে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, যোগাযোগ করলে বলে যে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। হ্যাঁ, বিভিন্ন আমার লিংক ধারণা দেয়া এই থাকে, সেই লিংকে প্রবেশ করতে বলা হয়। আমরাও করতে দেখেছি, বলা আমাদের হয়। প্রতিবেদনে উঠে এসেছে। জি। তো সুতরাং আমার মনে হয় অপরাধমূলক এই প্রবণতাটা শুধুমাত্র এখন আর আসলে গুজবের মধ্যে সীমাবদ্ধ না। এটার এই প্রভাব দেখে, এটার এই ক্ষমতা দেখে আমার ধারণা অনেকগুলো সংঘবদ্ধ গোষ্ঠী এখন সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার জন্য, রাজনৈতিক বিশৃঙ্খলা বা ধর্মীয় বিশৃঙ্খলার সাথে সাথে আমার ধারণা এই ফাইন্যান্সিয়াল অপকর্ম খুব শীঘ্রই আমরা বড় ধরনের কিছু চোখে পড়বে, যে বা ঘটনা ঘটবে, যেটা হয়তো সারা দেশকেই নাড়া দেবে আমার ধারণা। এবং এটা আসলে সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে, তথ্য প্রযুক্তিবিদ যারা আছেন তাদের মাধ্যমে বিটিএসসির সাথে সমন্বয় করে বা হোম মিনিস্ট্রির সাথে সমন্বয় করে এই চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা এখন আসলে অনিবার্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যাতে আমরা এই ঘটনাগুলো যেন না ঘটে আমাদের দেশে। জি। আরো বিস্তারিত নিশ্চয়ই আমরা আলোচনা করব এবং এর প্রতিরোধের উপায়, এর থেকে প্রতিকারের উপায়গুলো নিয়েও আপনার কাছ থেকে পরামর্শ জানবো। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি, যেমন আজকের যে প্রতিবেদনটি, সেটিতে আমরা যদি দুই একটা অপতথ্য খেয়াল করি, যেমন 1 টাকার সোনালী কয়েনের কেনাবেচা প্রসঙ্গে একটি গুজব, কিংবা আমরা দেখতে পাচ্ছি 18 বছর বয়সে বিয়ে করতে হবে, এরকম একটি নাকি ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। এই ধরনের আমরা পরবর্তীতে যেটি দেখলাম, যেটি রিভিল হলো যে এটা ব্যঙ্গাত্মক, সার্কাজম করে যেসব পেজ, সেরকম পেজ থেকে বেরিয়েছে। এগুলোর পেছনে কি কোনো বিশেষ কারণ থাকতে পারে কিনা, নাকি ভিউ বাণিজ্যটাই মূল কারণ এগুলোর? কি মনে হয় আপনার? না, 18 বছরে বিয়ের বিষয়টার মধ্যে সার্কাজম আছে আমার ধারণা। ওটা মাছমোর কোনো ভিউ বাণিজ্য বাড়ানোর জন্য করা হয়েছে। বাট 1 টাকার কয়েনের যে ব্যাপারটা, সেটা আমার ধারণা ইট ওয়াজ এ পার্ট অফ ফাইন্যান্সিয়াল স্ক্যাম। কেউ একজন চেষ্টা করেছে, বাট আপনাদের মতো প্রতিষ্ঠানের এই কি বলা যায় বা রিমার স্ক্যানারের খুব তাড়াতাড়ি এটাকে ডিটেক্ট করার জন্য এবং সেই ব্যাপারে প্রচার করার জন্য হয়তো তারা খুব বেশি সক্ষম হবে না। এবং এটা খুবই পুরনো একটা পদ্ধতি আপনার ফাইন্যান্সিয়াল স্ক্যাম করার জন্য। এবং আমার ধারণা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা যদি এগুলাকে বন্ধ করার কোনো ব্যবস্থা না নিই, আইনগতভাবে হোক, টেকনোলজিক্যালি হোক। আমি আগেও বলেছিলাম যে আমাদের সাধারণ জীবনে যেটা হয় যে চুরি বা ডাকাতি ঠেকানোর জন্য, ছিনতাই রাহাজানি ঠেকানোর জন্য আমরা রাস্তায় রাস্তায় টহল পুলিশের ব্যবস্থা করি। আমাদের অনলাইনেও আসলে এটা করাটা খুব জরুরি হয়ে পড়েছে। এই ধরনের স্ক্যাম আরো ঘটবে। আপনার লোন নিয়ে প্রচুর স্ক্যামের আপনার অ্যাপ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আর একটা বড় কথা হচ্ছে, ধরেন একটা সেলিব্রিটির নামে যখন গুজব ছড়ায়, সেটা আসলে খুব তাড়াতাড়ি ডিটেক্ট হয়, খুব তাড়াতাড়ি সেটার প্রতিবাদ নেমে আসে বা আপনারা প্রচার করার চেষ্টা করেন। ব্যক্তিগতভাবে আমাদের নারী সমাজ আমার ধারণা সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে এই অনলাইন স্ক্যামের, এই গুজবের। এবং একটা সাধারণ মেয়েকে নিয়ে যখন গুজব ছড়ানো হচ্ছে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে, কোনো কারণ ছাড়াই, উপযুক্ত প্রমাণ ছাড়া, সেগুলোও কিন্তু যথেষ্ট ভিউ পাচ্ছে। সেগুলোও কিন্তু ওই মেয়েটাকে মেন্টালি যথেষ্ট আপনার আঘাত করছে, সোশ্যালি তাকে ডাউনগ্রেড করে দিচ্ছে। তো সব মিলিয়ে রাষ্ট্রের দায়িত্ব যেমন সেলিব্রিটিদের ইজ্জত রক্ষা করা, একই সাথে রাষ্ট্রের দায়িত্ব আসলে একটা ব্যক্তিগত ইমেজকেও যে কোনো ভাবে প্রোটেক্ট করা। এবং ভালনারেবল যে শ্রেণীটা সেখানে থাকে, শিশুরা এবং মহিলারা, এদের ব্যাপারে রাষ্ট্রের একটা সিদ্ধান্ত আসাটা, একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক আসা, এবং সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে একটা তদন্তকারী সংস্থা বা যারা ব্যবস্থা নেবে খুব তাড়াতাড়ি, সেটা হওয়াটা খুবই জরুরি আমি মনে করছি। রাষ্ট্রের কি কি করণীয় তা নিয়ে আপনার কিছু পরামর্শ আমরা জানছিলাম। পাশাপাশি এই যে ফিনান্সিয়াল স্ক্যাম, টাকা পয়সা হাতিয়ে নেওয়ার বিভিন্ন কুবুদ্ধি,
থেকে যে এই ধরনের অপপ্রচারগুলো চালানো হচ্ছে, আপনি বলছিলেন যে এগুলোর ব্যাপারে সাবধান হওয়ার তো এখন সময় এসেছে। সাধারণ মানুষ কি করে বুঝবে, বা আপনার কি মনে হয় যে গুজব তো আসলে একটা গ্লোবাল সমস্যা, এখন সারা বিশ্বেই গুজব রয়েছে, অপতথ্যের প্রচারণা চলছে, সেক্ষেত্রে এমন কোনো অ্যাপ, এমন কোনো সফটওয়্যার, এমন কোনো কিছু কি আবিষ্কার হওয়া এখন সময়ের দাবি নয়, যেটা দিয়ে মানে সাধারণ মানুষই যারা তাদের স্মার্টফোনে হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া চালাচ্ছে, তারা একটা ফ্যাক্ট নিজে থেকেই কিছুটা চেক করতে পারবে, খুব অ্যাডভান্স লেভেলের না হলেও একদম মানে সারফেস লেভেলে বিপদের থেকে বাঁচার জন্য এই ধরনের কোনো প্রযুক্তি কি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন কিনা? এই প্রযুক্তিটা আসলে যদি আসেও, সেখানে কিছু অলরেডি আপনার রিলিজ হওয়া শুরু হয়েছে, যেমন ওপেন ক্ল নামে একটা এআই রিলেটেড একটা অ্যাপ আছে, যেটার মাধ্যমে আপনি ফেক কন্টেন্ট খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। বাট আমরা যে স্ক্যাম নিয়ে কথা বলছি, স্ক্যাম কিন্তু অপতথ্য না। স্ক্যাম হচ্ছে একটা প্রসেস, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে আপনি মানুষকে প্রলুব্ধ করছেন টাকা বিনিয়োগ করার জন্য, বা টাকা খরচ করার জন্য, অথবা টাকা পাঠানোর জন্য। সো ইটস এ ক্রাইম। অপতথ্য হচ্ছে আপনি বিভ্রান্তি তৈরি করার জন্য ব্যবহার করেন, অপতথ্য হচ্ছে আপনি বিশৃঙ্খলা তৈরির জন্য ব্যবহার করেন। আর আমরা যে স্ক্যাম নিয়ে কথা বলছি, স্ক্যাম হচ্ছে মাছ মোর আপনার ওই যে একটা ক্রিমিনাল অফেন্স, একটা ছিনতাই, রাহাজানি বা ডাকাতি টাইপের একটা ঘটনা, যেখানে আপনি সাধারণ মানুষের পকেট থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছেন, আপনার তাদের জুয়া খেলার জন্য প্রলুব্ধ করছেন। তো এইটাই ডিফারেন্ট কাইন্ড অফ লিগাল, মানে অপতথ্যের জন্য ফ্রেমওয়ার্কটা হচ্ছে আপনি একটা ব্যক্তি বিশেষকে দায়ী করতে পারেন, সে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, সে ডিপ ফেক দিয়ে আপনার লুট ছবি বানাচ্ছে। কিন্তু ফাইন্যান্সিয়াল স্ক্যামটা কিন্তু একটা গোষ্ঠী করে, এটা একটা ইন্ডিভিজুয়াল কাজই না, একটা গোষ্ঠী করতেছে আপনার জনগণের টাকা হাতিয়ে নেওয়ার জন্য, বা জনগণকে ফাইন্যান্সিয়ালি প্রতারণা করার জন্য। তো ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্ট আই উড সে, এবং এটা অপতথ্য না, এটা একটা অন্যায়, এটা একটা অপরাধ। সরকারের উচিত অপতথ্য হোক বা অপরাধ হোক, সেটার বিরুদ্ধে একটা কার্যকরী আগে আসলে পলিসি, একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দাঁড় করানোটা খুবই জরুরি। এবং তারপর সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে এই ধরনের অপতথ্য যারা ছড়াবে বা অপরাধ করার যে চেষ্টা করবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য যে ধরনের লিগ্যাল স্ট্রাকচার চেঞ্জ করা দরকার, বা আপনার তথ্য প্রযুক্তি ব্যবহার করা দরকার, সেগুলো করাটা খুবই জরুরি। এটা আরো বাড়তে থাকবে, আপনার যত এআই এর ক্ষমতা বাড়বে, আসলে এগুলো আরো বাড়তে থাকবে, এগুলো কমবে না। এআই কারা ব্যবহার করতে পারবে, সেই জায়গায় কোনো রেশনিং করার কি উপায় আছে, বা প্রয়োজনীয়তা কখনো পড়বে বলে মনে করেন? কারণ দিন দিন তো আসলে প্রযুক্তির উৎকর্ষ সাধিত হচ্ছে, মানুষ প্রযুক্তি হাতের মুঠোয় চলে আসছে, এখন একটা স্মার্টফোন দিয়ে কত কিছু কন্ট্রোল করে ফেলা যায়। সেখানে এই যে কেউ চাইলেই এআই ব্যবহার করতে পারছে, যে কাউকে ডিফেমেশনের ভেতরে নিয়ে আসতে পারছে, এই জায়গাটিতে কোনো ধরনের নজরদারির কি আসলে কোনো উপায় আছে? না, টেকনোলজির প্রসার আসলে আপনি বন্ধ করতে পারবেন না, বা লিমিটেডও করতে পারবেন না। সেটা করলে জাতি হিসেবে আমরা আবার পিছিয়ে যাব। কারণ হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপের দিকে যদি যাই, এগুলার কিছু নেগেটিভ এফেক্ট আছে। যে লোকগুলো আসলে এটাকে নেগেটিভ ভাবে ব্যবহার করতে চাচ্ছে, তারা হয়তো এখান থেকে ওই ধরনের সুবিধা নিতে চাচ্ছে, বাট এটার পজিটিভ দিকও অনেক আছে। এআই ইজ এ পার্ট অফ ইউর লাইফ। আপনার গত 1 বছরের আপনি প্রোগ্রেস যদি দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, আগামী 1 বছরে আসলে গত 10 বছরে যেটা হয়েছে, আগামী 1 বছরে সেটা ঘটবে, এবং সেটা যে কি ঘটবে সেটাকে কল্পনা করতে পারাটাও আসলে এক ধরনের, আসলে আমাদের কি বলা যায়, একটা অনেক ধরনের একটা আইকিউ অনেক বেশি হতে হবে। আমাদের সাধারণের জন্য সেটাকে গেস করাটা কঠিন, যে 1 বছর পরে এআই দিয়ে আসলে আমরা কি করতে পারবো। তো এটার প্রসার আপনি থামাতে পারবেন, এটার প্রসার আপনাকে বাড়াতেই হবে। একই সাথে টেকনোলজি যখন আপনার উন্নতি লাভ হয়, আপনার পিস্তল যখন ওই তীর ধনুকের বদলে যখন পিস্তল আসলো, তখন পিস্তল আসলে আপনি দেশ রক্ষার কাজেও ব্যবহার করেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ব্যবহার করেছেন, কেউ সেটা দিয়ে ছিনতাই করাও শুরু করেছে। সো ওই ছিনতাই বন্ধ করার জন্য যদি আপনি পিস্তলের কেনা বন্ধ করে দেন দেশের ভিতরে, এটা আসলে কখনো মানে মাথা ব্যথার জন্য এখানে আসলে আইনের প্রয়োগ এবং রাষ্ট্রীয় পদক্ষেপগুলো যেগুলোর আপনি বলছিলেন এর আগে, সেগুলোর প্রয়োজনীয়তাই মানে সেগুলোর দিকেই নজর বেশি জোরদার করা প্রয়োজন, যেমনটা আপনি বলছিলেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। হবে তো এখনই শুরু করা দরকার প্রসেসটা আমাদের। জি, অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনি সময় দিয়েছেন এবং আজকের এই আলোচনায় অংশগ্রহণ করলেন। দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনায় যুক্ত ছিলেন প্রযুক্তিবিদ রাফেল কবির, কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন
ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।